টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ এ দল, সঙ্গে যোগ দিয়েছে জাতীয় দলের ক্রিকেটাররাও। পাকিস্তান সফরে যাবার আগে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ এ, যে দলে আছেন মুশফিক, মুমিনুলের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। এদিকে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ সহ আরও কজন অনুশীলন করেছেন এ দলের সাথে। মূল মাঠে ফিল্ডিং অনুশীলনের পর ইনডোরে ব্যাটিং বোলিং করেছেন তারা। জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত দীর্ঘক্ষণ ব্যাট করেছেন। কাল ঢাকা ছাড়বে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দলটি। পাকিস্তান সফরে এ দলের সূচিতে পরিবর্তন এসেছে। দুদিন পিছিয়ে 13 আগস্ট শুরু হবে প্রথম 4 দিনের ম্যাচ। আমরা সবাই ফোকাস এখন আমাদের ট্যুর নিয়ে, যেখানে আমাদের পারফরমেন্সটা অনেক ইম্পর্টেন্ট আমাদের ক্রিকেটের জন্য। কিছুদিন পরে ন্যাশনাল টিম যাবে, সো এইখানে ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার খেলছে। সো এটা খুবই ভালো উদ্যোগ এবং ভালো একটা ট্যুর আমি বলবো। ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ক্রিকেটকে এগিয়ে নিতে দরকার তৃণমূলে উন্নতি, জানিয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। নিশ্চিত করতে হবে বোর্ড কর্তা এবং নির্বাচকদের জবাবদিহিতাও। ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্র জনতার ভূমিকায় মুগ্ধ ক্রিকেটাররা, তবে শঙ্কিত ডাকাতি আর লুটপাটের ভয়ে। কোমাটিক লাইফ লিড করেছি তাদের পরিবারকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার এত কাছের একটা ভাই। গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানোর শোকে ক্ষতবিক্ষত এনামুল বিজয়ের হৃদয়। যখন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বর্তমান প্রজন্মের, তখনও রাত গভীর হলে নেমে আসে অনিশ্চয়তা। পাড়া মহল্লায় ডাকাতি, লুটপাটের ভয়, আর সবার মতো শঙ্কিত ক্রিকেটাররা। প্রায় 5টা পর্যন্ত আমি আমার ফ্যামিলি নিয়ে জেগে আছি। পিচে আমি রাখছি, আমি নিচে গেছি, দেখি কি অবস্থা, সবাই দেখছি নিচে নেমে আসছে। অবশ্যই আমাদের এরকম দিন আমরা আশা করি না। সফল ছাত্র আন্দোলনের পর বদলে গেছে নগরীর আবহাওয়া। পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক। দর্শক, এই মুহূর্তে গুলশানের নিজ বাসভবন থেকে বঙ্গভবনে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার শপথ নিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মাত্র কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার যেই বাসভবনটি রয়েছে গুলশান, সেখান থেকে কিন্তু উনি বের হচ্ছেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে উৎসুক জনতা এখানে রয়েছে। তারা আসলে ডক্টর ইউনূসকে কিন্তু তারা অভিবাদন জানাচ্ছেন। কেউ ফুল নিয়ে এসেছেন, এই এলাকার বাসিন্দা কিংবা তার আশপাশ থেকে তারা এসেছেন। ঠিক এই মুহূর্তে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বঙ্গভবনের দিকে রওনা দিয়েছেন। আপনারা জেনে থাকবেন যে নিশ্চয়ই যে ঠিক 9টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হবে সেখানে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। তিনি এই মুহূর্তে যে রাজধানীর গুলশানের যে বাসভবন, সেখান থেকে কিন্তু এই গাড়ি বহরগুলো আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অর্থাৎ বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেছে। তাদের নিরাপত্তা বলয় কিন্তু বলা চলে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গুলশান থেকে বঙ্গভবনের দিকে রওনা করেছেন। তার পরবর্তী গন্তব্য হচ্ছে বঙ্গভবন। সেখানটাতেই যেই রাষ্ট্রপতি রয়েছেন, সেখানে কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমেই এই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে তার প্রধান হিসেবে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে দায়িত্ব পালন করবেন, যেটা আপনারা এরই মধ্যে শুনতে পেয়েছেন। তো আমরা কিন্তু এখানে আসার পর যে চিত্রটি দেখতে পেয়েছি যে বেলা ঠিক বিকেল 4টার কিছু সময় পরেই কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই গুলশানের এই বাসভবনে তিনি প্রবেশ করেন। এরপরই আমরা দেখেছি এখানে আমরা এরপরে কিন্তু দেখেছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল তিনিও কিন্তু এখানে এসেছেন। এখানে উৎসুক মানুষও রয়েছেন যারা আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন। কেউ ফুল নিয়ে এসেছেন। সবাই কিন্তু তাদের একটি প্রত্যাশা যে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের কথা, যে তরুণদের মাধ্যমে, যে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি গণ অভ্যুত্থান হলো, সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি যে
অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেয় রাষ্ট্র, সেই ধারাবাহিকতাই কিন্তু এই আমরা এরপরেই কিন্তু আমরা দেখেছি যে ফ্রান্সের প্যারিস থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আজ বেলা 2টার কিছু সময় পরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এর পরপরই সেখানটাতে 3 বাহিনীর প্রধান এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা তাদের সাথে কিন্তু তিনি দেখা করেন, কথা বলেন। এর পরপরই কিন্তু সেখানে গণমাধ্যমের যে প্রতিনিধি দল ছিল সেই গণমাধ্যম প্রতিনিধিদের সাথেও কিন্তু সেখানে তিনি কথা বলেন। সেখানে কিন্তু তিনি দেশবাসীর উদ্দেশ্যে বিভিন্ন রকমের বার্তা দিয়েছেন, বিশেষ করে যে দেশের যে কিছু দেশের যে পরিস্থিতি, বর্তমান যে চলমান পরিস্থিতি, সেখানে বিভিন্ন ধরনের হামলার ঘটনাও ঘটেছে, সেগুলো না করতে তিনি কিন্তু আসলে সবাইকে অনুরোধ করেছেন। তো এই ছিল রাজধানীর গুলশানের ইউনূসের বাসভবন থেকে সর্বশেষ। দর্শক আপনারা দেখছেন যে গুলশানের, আপনারা কিছুক্ষণ আগে দেখছিলেন যে গুলশানের বাসভবন থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আসলে বঙ্গভবনের দিকে রওনা দিয়েছেন। আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। বঙ্গভবন থেকেই কিন্তু তিনি আসলে বর্তমানে নির্দলীয় যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমরা শুনছিলাম সম্রাট হোসেনের কথা, যিনি গুলশান থেকে যোগ দিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস গুলশান থেকে রওনা দিয়েছেন বঙ্গভবনের উদ্দেশ্যে। আবার চলে যাব খেলার খবরে। দেখছেন চ্যানেল 24। বঙ্গভবনের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন তিনি। এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির, তার কাছ থেকেই জানবো বিস্তারিত। শিশির। জি রেজওয়ান, আমরা খবর পেয়েছি কিছুক্ষণ আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু তার গুলশানের বাসভবন থেকে কিন্তু রওনা দিয়েছেন। এই মুহূর্তে তিনি কিন্তু, আমরা যতটুকু জানতে পেরেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বঙ্গভবনের পথে রয়েছেন। আজকে রাত 8:30টায় এই বঙ্গভবনে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু রাত 8:30টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে কিন্তু যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি, তারা কিন্তু এরই মধ্যে অধিকাংশই কিন্তু বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এখানে সাধারণ এই বঙ্গভবনের সামনে যে প্রবেশ পথটি রয়েছে, এখানে তো সাধারণ মানুষ এখানে কিন্তু ভিড় করেছেন এই শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা তার সাক্ষী হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আসলে তাহলে অপেক্ষা করছেন। এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু খানিকক্ষণ আগেই 2টি বাসে করে তারা কিন্তু প্রবেশ করেছেন। এবং আমরা এখানে যেটি বলছিলাম যে উপস্থিত অনেক মানুষকে দেখতে পেয়েছি, উপস্থিত জনতা তারা অনেকেই কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আসলে এখানে অবস্থান করছেন। যারা এই ছাত্র জনতার গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের অনেকের নাম সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু আসলে শ্রদ্ধা জানাচ্ছেন, এরকম কিন্তু তাদেরকে আমরা দেখতে পেয়েছি। আর আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখি, এরই মধ্যে আমরা খবর পেয়েছি যে 17 সদস্যের সম্ভবত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে এবং সম্ভাব্য কিছু নাম পেয়েছি, যদিও এটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবুও আমি দর্শকদের জন্য সেই নামগুলো একটু জানিয়ে রাখতে চাই। আমরা এখন পর্যন্ত যেটি খবর পেয়েছি যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল জনাব হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজনা হাসানের এখানে থাকতে পারেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আরও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত
ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা যে সংস্থা রয়েছে তার নির্বাহী পরিচালক ফরিদ আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রতি প্রধান নির্বাহী কর্মকর্তা শাবমিন মুর্শিদ এবং আলেম সমাজের প্রতিনিধি হিসাবে ফারুকি আজব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের নাম আমরা কিন্তু জানতে পেরেছি। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সদস্যদের নেতৃত্ব দেবেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। কিছুক্ষণের মধ্যেই আমরা ধারণা করছি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য যারা উপদেষ্টা হিসাবে থাকবেন এই অন্তর্বর্তীকালীন সরকারে, তারা হয়তো এখানে এসে উপস্থিত হবেন। এরই মধ্যে কিন্তু আরেকটি বিষয় দর্শকদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় ওয়াশিংটনের বুধবার সেখানে নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার কিন্তু এই কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নেবে সেগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে। এই বিষয়গুলো তিনি কিন্তু বলেছেন। আর এই সরকারের শপথ গ্রহণের শপথ নেওয়ার জন্যই কিন্তু আজকে দুপুরের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু ফ্রান্স থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন তিন বাহিনী প্রধান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সেই সমন্বয়করা, তারা কিন্তু ফুলের তোড়া দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছেন বিমানবন্দরে। এছাড়াও বিমানবন্দরের বাইরে কিন্তু ছাত্র জনতার বিপুল উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গেছে দুপুরে এবং বিমানবন্দরে ডক্টর ইউনুসকে কিন্তু স্বাগত জানাতে অন্যান্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তখন কিন্তু বিমানবন্দরেই ডক্টর ইউনুস তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করলো। তিনি বলেছেন জাতিকে এগিয়ে যেতে হবে এবং এই যে ছাত্র জনতা যাদের মাধ্যমে যে নতুন বিজয়, সেই তাদের প্রতি তিনি কিন্তু কৃতজ্ঞতা কিন্তু জানিয়েছেন এবং বলেছেন যে এই ছাত্র জনতা দেশকে পুনর্জন্ম দান করেছে এবং এ সময় কিন্তু তিনি রংপুরে যে শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছিলেন সেই আবু সাইদের কথা স্মরণ করেন এবং সে সময় কিন্তু তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সে সময় কেঁদে ফেলেন এবং তিনি যেটি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাই হবে তার প্রথম কাজ, সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন এবং দেশবাসীকে বলেছেন যে তার উপরে যেন আস্থা রাখেন, ভরসা রাখেন। সেই বিষয়টিও কিন্তু তিনি কিন্তু সেই আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে তারা স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করবে, সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন। বঙ্গভবনের ভিতরে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী সাদ বিন শফিক, আমরা একটু তার কাছ থেকে জেনে নেব সেখানকার আনুষ্ঠানিকতা সম্পর্কে এবং সেখানকার যারা এসেছেন, এই অতিথির যারা এসেছেন তাদের সাথে সাদ বিন শফিকের কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি প্রত্যাশা, সেই বিষয়টা নিয়ে তারা কিছু জানিয়েছেন কিনা সেসব একটু সাদ বিন শফিকের কাছ থেকে জেনে নেব। সাদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? এখানে কিন্তু আমরা আরো এখন থেকে ঘন্টা দুয়েক আগে থেকেই দেখছি যে যারা আমন্ত্রিত অতিথি আছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। আমন্ত্রিত অতিথিদের তালিকায় কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেই কিন্তু আমরা দেখছি। ইনফ্যাক্ট এখানে আমরা দেখছি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের যেই রাষ্ট্রদূত আছেন তারা এবং নির্বাচন কমিশনের অধিভুক্ত যেসব রাজনৈতিক দল আছে তাদের প্রতিনিধি কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাকি সবাইকে মোটামুটি দেখেছি। কয়েকজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, তারা কিন্তু মূলত বলছেন যে একটি চ্যালেঞ্জ নিতে হবে যেই সরকার গঠিত হতে যাচ্ছে এই সরকারকে, কারণ অর্থনীতির যেই অবস্থা এই মুহূর্তে বাস্তবতায় বা অন্যান্য নানা ধরনের
সরকারের যেসব সংস্থা আছে, যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, সেখানে একটি আমূল সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারের কাজটি কিন্তু সহজ হবে এই কথাটা কিন্তু কেউ বলছেন না। সবাই কিন্তু বলছেন এটি কিন্তু বেশ কঠিন কাজ এবং এটি একটি বড় চ্যালেঞ্জের মুখে দিয়ে যেতে হবে এই সরকারকে। মূলত নির্ভর করছে এই সরকার কতদিন কাজ করবে, তাদের কাজের ধরনটা কি হবে এবং কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে তারা সংস্কারে নামবেন এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবার মধ্যে চিন্তা এবং প্রত্যাশা। তবে যারা রাজনীতিবিদ আছেন এখানে, বিভিন্ন বড় রাজনৈতিক দলের সদস্য যারা এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন, তারা কিন্তু তাদের বক্তব্যে বলছেন যে এই সরকারের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে তাদের কাজগুলো শেষ করে একটি নির্বাচন দেয়া এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তবে এই কাজটি কিন্তু খুব একটা কঠিন, খুব একটা সহজ হবে এটি কিন্তু বলার আসলে সুযোগ নেই, কারণ আপনি জানেন যে যতগুলো